Dear students of Honours Part 2, I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Horoganga College, Munshiganj. Hopefully, dear students, you are doing well. You know, we are continue our reading from Percy Bysshe Shelley's Ode to the West Wind, and today we are going to read out the last canto of the poem, that is Canto 5. And dear students, you are requested to turn over the pages of your book and please try to follow me what I am telling. Um, we have already finished the first 4 cantos of the poem, and we have seen that in the last 2 cantos, the poet is trying to express himself to the west wind. That means he has something to say to the west wind, and he is telling that to the west wind. And you see in Canto 5 what he is telling to the west wind, and here we will find that the power of west wind, and at the same time the arts of Shelley, and the intention of Shelley or intention of the poet will be found here in this final canto of this poem. So let's start, and you please follow me and what I am describing. Make me thy lyre, even as the forest is. প্রথমেই here the poet has set a request to the west wind. ওয়েস্ট উইন্ডের কাছে একটা রিকোয়েস্টকে সেখানে প্লেস করেছে যে আমাকে তোমার সঙ্গীতের বীণা করো, সঙ্গীতের যন্ত্র করো, যার মাধ্যমে তুমি সঙ্গীত গাও। অর্থাৎ ওয়েস্ট উইন্ডের যে তোমার বিভিন্ন কর্মকাণ্ড, তার মধ্যে একটা ছন্দ কবি খুঁজে পেয়েছেন এবং সেই ছন্দের অনুষঙ্গ হতে চেয়েছেন আমাদের কবি, এবং সেজন্য বলেছে মেক মি দ্য লায়ার, তোমার অনুষঙ্গ আমাকে করো, তোমার বীণায় পরিণত করো, তোমার গানের বা তোমার ছন্দের সাথীতে পরিণত করো, অ্যাজ দ্য ফরেস্ট ইজ, মানে যেমনভাবে বনকে তুমি তোমার সাথী করে নিয়েছো। অর্থাৎ বন যেভাবে পাতা ঝরিয়ে দেয় বা নতুন প্রজন্মের আশায় বীজকে ঝরিয়ে দেয় ওয়েস্ট উইন্ডের প্রভাবে, ঠিক একইভাবে কবিও চাচ্ছেন যে তার মধ্যে যে সমস্ত প্রতিভা আছে সেই ওয়েস্ট উইন্ড যেমন বনের উপর ছড়ায়, বনের ভেতর থেকে তার আগাছা দূর করে এবং একই সাথে ভবিষ্যৎ সম্ভাবনাকে বপন করে, ঠিক একইভাবে কবিও চাচ্ছেন যে ওয়েস্ট উইন্ডও যেন তার সম্ভাবনাকে সবার মধ্যে উন্মোচিত করুক। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, মানে তাতে কি হবে, মাই লিভস আর, আমার মধ্যে যে পাতাগুলি আছে, আমার পাতা বলতে কবি কি বুঝিয়েছেন, দ্য থট হিডেন ইন দ্য পোয়েট, কবির ভিতরে যে সমস্ত চিন্তা ভাবনা, চিন্তা চেতনা আছে, সেই চিন্তা চেতনাগুলি তাতে ঝরে পড়বে নিজের মতো করে। The tumult of thy mighty harmonies will take from both a deep autumnal tone. তাহলে কি হবে, তোমার tumult of thy mighty harmonies, তোমার যে tumult মানে আলোড়ন বা তোমার যে শক্তি, of thy mighty harmonies, তোমার যে কঠিন শক্তিশালী সঙ্গীতের যে শক্তি, তার যে একটা আলোড়ন, সেই আলোড়নে কি হবে, will take from both a deep autumnal tone, এবং সেটা গভীর থেকে, অটোমোনাল টোম হলো শরতের সঙ্গীত, শরতের সুর থেকে, যেটা শরৎ এখানে আসলে ওয়েস্ট উইন্ড তো শরৎকালে প্রবাহিত হয়, অটামের সময় আমরা আগেই দেখেছি যে এটা শরতের ঋতুতে এটা প্রবাহিত হয়। কাজেই তোমার যে সঙ্গীতের যে সুমধুর আলোড়ন, যেটা উচ্চারিত হয় শরতের সঙ্গীত হতে বা শরতের সময়, সুইট দো ইন স্যাডনেস। তো কবি এখানে একটা অপোজিট আইডিয়া আমরা দেখতে পাচ্ছি যে এই সঙ্গীতটা মিষ্টি, দো ইন স্যাডনেস, যদিও এর মধ্যে কিছুটা দুঃখ ও নিহিত আছে। That means the west wind here has been described both as sweet
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ স্যাডনেস ইন ইট। হ্যাঁ, এর মধ্যে সুইটনেসও আছে, স্যাডনেসও আছে। আমরা জানি যে ইট ইজ দ্য ওয়েস্ট ইন্ডিজ ইজ বোথ ডিস্ট্রাকটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। হ্যাঁ, তো এটা যেহেতু দুইটা অপোজিং থটকে, অপোজিং ভিউকে এবং অপোজিং অ্যাক্টিভিটিসকে এটা চিত্রায়িত করছে, কাজেই আমরা এটা সহজেই বুঝতে পারছি যে এই শরতের সঙ্গীতের মধ্যেও দুঃখবোধ এবং একই সাথে আনন্দবোধ দুটোই আছে। বি দাও স্পিরিট ফিয়ার্স মাই স্পিরিট, বি দাও মি ইম্পেশাস ওয়ান। তো এখানে কবি কিন্তু বলেছেন, তার প্রতি রিকোয়েস্ট করেছে, বি দাও স্পিরিট ফিয়ার্স, মানে হে শক্তিশালী আত্মা, স্পিরিট ফিয়ার্স, যে শক্তিশালী যে চেতনা বা আত্মা, মাই স্পিরিট, তুমি আমার চেতনায় পরিণত হও। হ্যাঁ, বি দাও স্পিরিট ফিয়ার্স মাই স্পিরিট, মানে তোমার যে শক্তিশালী চেতনা, তোমার যে শক্তিশালী উদ্যম, সেটা যেন আমার উদ্যমে পরিণত হয়। বি দাও মি এম্পেশাস ওয়ান, মানে আমাকে, বি দাও মি মানে তুমি আমার মতো হও, মানে আমাকে তোমার মতো করো। ইম্পেশাস ওয়ান, এটা হবে একটা কোনো অপ্রতিরোধ্য কোনো শক্তি। তাহলে কবি কি রিকোয়েস্ট করেছে ওয়েস্ট উইন্ডের কাছে, যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে চেয়েছে তার নিজের মধ্যে ধারণ করতে, মানে তোমার ক্ষমতা যেন আমার মধ্যে থেকে প্রতিফলিত হয়, প্রতিধ্বনিত হয়, এবং তোমার যে অপ্রতিরোধ্য শক্তি, দুর্দম কোনো শক্তি, সেই শক্তি যেন আমার ভিতর উচ্চারিত হয়। তো এটা হলো কবির অনুরোধ ওয়েস্ট উইন্ডের কাছে। এবং সেটা যদি হয়, এরকম যদি ওয়েস্ট উইন্ডের কাছ থেকে এরকম শক্তি, সামর্থ্য যদি কবি পেয়ে যান, তখন কি হবে? ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ। কবি আবারও ওয়েস্ট উইন্ডের কাছে অনুরোধ করেছে, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, আমার যে সমস্ত চিন্তা ভাবনাগুলি আছে, সুপ্ত, ডেড থটস বলতে এখানে তার মরা চিন্তা ভাবনা বা সুপ্ত চিন্তা ভাবনা, অন্তর্নিহিত চিন্তা ভাবনা, যেটা কবি প্রকাশ করার সাহস পায়নি, অথবা সুযোগ হয়নি, অথবা সেই শক্তি নেই, সেই সামর্থ্য নাই, কাজেই সেই চিন্তা ভাবনাকে কবি এখানে ডেড থটস হিসাবে বলেছে, অপ্রকাশিত চিন্তা, বা যেটা সে প্রকাশ করেনি, যেটা সে ছড়িয়ে দিতে পারেনি। তো সেই ওয়েস্ট উইন্ডের কাছে কবির এবার প্রার্থনা, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, আমার অপ্রকাশিত ভাবনা চিন্তাগুলিকে তুমি ছড়িয়ে দাও সারা বিশ্ব জুড়ে, লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ। এখানে কবি সেই সিমিলি ব্যবহার করেছে, যেভাবে ঝরা পাতাগুলি তুমি সারা বিশ্বময় ছড়িয়ে দাও, ঠিক একইভাবে আমার চিন্তা চেতনাকেও তুমি ছড়িয়ে দাও সারা বিশ্বময়, টু কুইকেন এ নিউ বার্থ, যার ফলে একটা নতুন প্রজন্মের সৃষ্টি হয়, একটা নতুন ভাবাদর্শের সৃষ্টি হয়, একটা নতুন প্রজন্মের সৃষ্টি হয়। তো এখানে নবজন্মের আশায় কবি চাচ্ছেন তার ভিতরের যে চেতনা, এগুলি যেন ওয়েস্ট উইন্ডের প্রভাবে সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক। and by the incantation of this verse, and by the incantation of this verse, এবং ভার্স মানে হলো কবিতা, এবং আমার যে এই কবিতা, এই কবিতার শক্তিতে যেন শক্তিতে এবং এই কবিতার যে ইনক্যান্টেশন, মানে এই যে কবিতার যে মায়াময় বা জাদুময় যে ছোঁয়া, এই ছোঁয়ায় যেন নতুনত্বের সজীবতা সব কিছুতে লাভ হয়। তো এখানে কবি, এখানে আমরা দেখেছি যে কবিতার মহত্বের কথা বলেছেন, অ্যান্ড দি পোয়েট, হি ডিপেন্ডস অফকোর্স, এ পোয়েট অফকোর্স ডিপেন্ডস অন হিজ ভার্স টু স্প্রেড হিজ থটস। তার যে চিন্তা চেতনা, কবির চিন্তা চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হলো কবিতা। সো হিয়ার উই ফাইন্ড দ্য সাবলিমিটি অফ পোয়েট্রি। হ্যাঁ, এবং কবিতার যে মহত্বতা আছে, যে গুণ আছে, সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, যে কবিতার শক্তিতে যেন, এই কবিতার জাদুর ছোঁয়ায় যেন পৃথিবীতে একটা নতুন প্রজন্মে নতুনত্বের ছোঁয়া আসে, নব চেতনার ধারণা আসে, সেটাই এখানে আকাঙ্ক্ষা করেছেন কবি।
কিভাবে স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ, অ্যাশেস অ্যান্ড স্পার্কস, এমনভাবে ছড়িয়ে দাও যেন আনএক্সটিংগুইশড মানে যেটা নিভে যায়নি, প্রজ্বলিত অবস্থায় আছে, এরকম কোনো চুল্লি থেকে যেভাবে ছাই এবং ফুলকি বেরিয়ে পড়ে ছড়িয়ে পড়ে, ঠিক একইভাবে আমার কবিতাগুলি, আমার চেতনাগুলি, আমার ধারণাগুলি তুমি ছড়িয়ে দাও সারা বিশ্বময়। মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, আমার কথাকে তুমি, আমার বাণীগুলিকে তুমি, আমার কবিতার পংক্তিগুলিকে তুমি ছড়িয়ে দাও মানব জাতির মাঝে। বি থ্রু মাই লিভস টু অ্যান আনওয়েকেড আর্থ, মানে আমার মুখ থেকেই তুমি নির্গত করো, বি থ্রু মাই লিভস, সেই কথাগুলি যেন নির্গত হয় আমার মুখ থেকে টু আনওয়েকেন্ড আর্থ, এবং সেটা হবে ঘুমন্ত পৃথিবীকে জাগাতে। আনওয়েকেন্ড আর্থ মানে যে পৃথিবী এখনো জাগেনি, সেই পৃথিবীকে জাগাতে যেন আমার মুখ থেকেই সেই চেতনার বাণীগুলি ছড়িয়ে পড়ে। দ্যাট মিনস এখানে দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট টু বি ওয়েস্ট উইন্ড, এখানে কিন্তু কবি ওয়েস্ট উইন্ড হতে চায়নি ব্যক্তিগতভাবে, রাদার হি ইজ রিকোয়েস্টিং দ্য ওয়েস্ট উইন্ড টু শেয়ার ইটস পাওয়ার উইথ দ্য পোয়েট। এখানে কবি চাচ্ছে যেন ওয়েস্ট উইন্ডের যে শক্তি, সেই শক্তিটাকে যেন কবির ভিতরে গ্রথিত হয়, কবি যেন সেই শক্তিতে বলীয়ান হয়, এবং তিনি নিজেই যখন বলীয়ান হবেন তার চেতনাকে, তার ধারণাকে, তার আদর্শকে, তার মতাদর্শকে তিনি সারা বিশ্বময় ছড়িয়ে দেবেন, সারা বিশ্বকে জাগাতে, পৃথিবীর মানুষকে জাগাতে। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি ও উইন্ড, ট্রাম্পেট মানে হলো বিজয় সঙ্গীত, অথবা যেখানে যখন যুদ্ধ জয়ের পরে যে ধ্বনি করা হয়, ট্রাম্পেট বাজানো হয়। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, প্রফেসি মানে হলো ভবিষ্যৎ সম্পর্কে বলা বা ভবিষ্যৎবাণী করা। তাহলে কোনো ভবিষ্যতের সঙ্গীত, কোনো ভবিষ্যতের বিজয় সঙ্গীত, দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি উইন্ড, যদি আমার এরকম ভাবে আমার আদর্শকে, আমার মতাদর্শ, আমার চিন্তা ও চেতনাকে কবিতার মাধ্যমে আমি যদি ছড়িয়ে দিতে পারি, হে হে উইন্ড, তাহলে কি ঘটবে? ভবিষ্যতে বিজয় ঘটবে। The last line of the poem, if winter comes, can spring be far behind? Here the poet ending the poem with optimism. The poet is ending the poem with optimism. এখানে কিন্তু কবি আশাবাদ দিয়ে কবিতা শেষ করছেন যে শীত, if winter comes, শীত ঋতু যদি আসে, can spring be far behind, বসন্ত কি দূরে থাকতে পারে? This is an oft quoted line in English literature, and যে, এবং এটা কিন্তু খুব বহুবার এই লাইনটি আমরা উচ্চারিত হয়েছে, এবং এটা কিন্তু দিস ইজ অপটিমিজম, আমরা বলতে পারি যে কবির একটা আশাবাদ, এবং তিনি সকল বিপর্যয়ের মধ্যেও, যত সমাজের এই অচল অবস্থার মধ্যেও তিনি কিন্তু ভবিষ্যৎকে দেখতে পাচ্ছেন, তিনি আশাহত নন, রাদার হি হোপস ফর এ বেটার ফিউচার, এবং ইন দ্য লাস্ট কাপল অফ লাইন্স ইউ সি হি ইজ প্রফেসিং ফর এ বেটার ফিউচার। এখানে তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, এবং সেই উজ্জ্বল ভবিষ্যৎটা হলো বর্তমান যে অন্ধকার তমসাচ্ছন্ন সময়, এই সময়টা এক সময় কাটিয়ে উঠবে, অ্যান্ড দ্য পিপল অর দ্য পিপল লিভিং অন দ্য আর্থ উইল সি আ বেটার ফিউচার, এবং তাদের কিন্তু ভবিষ্যৎ একটা উজ্জ্বল হবে। এবং আমরা জানি যে দ্য উইন্ড, এই যে অটামের যে ওয়েস্ট উইন্ড, অটামের পরেই উইন্টার আসবে, উইন্টার ইজ এ সিম্বল অফ ডেথ, ডিকে, এটা কিন্তু ডেথ এবং ডিকের একটা সিম্বল, এবং ডিউরিং দ্য টাইমস অফ উইন্টার ভেজিটেশন রিমেইনস স্টপড, অ্যান্ড there is no new germination, কাজে এমন এই সময় কিছু হয় না, দিস ইজ এ ব্যারেন সিজন, টোটালি ব্যারেন সিজন, বাট আফটার দ্য উইন্টার
দ্য স্প্রিং কামস, এই সময়ের পরেই কিন্তু স্প্রিং আসবে, অ্যান্ড দ্য স্প্রিং উইল রিফিল দ্য হোল এনভায়রনমেন্ট উইথ নিউ ফলিয়েজ। নতুন সেই পত্রপল্লবে কিন্তু সারা বিশ্ব, সারা পৃথিবী আবার মেতে উঠবে। কাজেই এখানে ওয়েস্ট উইন্ডকে একটা প্রথমেই আমরা দেখলাম যে প্রথম থেকে ওয়েস্ট উইন্ডের শক্তি সামর্থ্যকে তিনি বর্ণনা করে আসলেন, এবং এর প্রভাব প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম পৃথিবীতে, দেখতে পেলাম সমুদ্রে, দেখতে পেলাম মহাকাশে, দেখতে পেলাম সমুদ্রের নিচে, এবং সব জায়গায় এই ওয়েস্ট উইন্ডকে একটা মহাশক্তিধর একটা ফোর্স হিসাবে কিন্তু ওয়েস্ট উইন্ড এখানে কবিতায় আছে। এবং এই কবিতায় ওয়েস্ট উইন্ডকে দি পোয়েট ওয়াজ ট্রাইং টু টেল সামথিং টু দ্য ওয়েস্ট উইন্ড, এই মহাশক্তিধর ওয়েস্ট উইন্ডকে সে কিছু বলতে চায়, এবং সেটা কি? এবং আমরা শেষমেশ দেখলাম যে সে ওয়েস্ট উইন্ডকে আসলে ধারণ করতে চায়। সে চায় যে ওয়েস্ট উইন্ড যেন তার ভিতরে তার অদম্য শক্তিকে জাগিয়ে তোলে, যেন ওয়েস্ট উইন্ডের ছোঁয়ায় তার মধ্যে যে সমস্ত চিন্তা চেতনা প্রতিভা রয়েছে সেগুলি যেন জাগিয়ে তোলে। এবং এই চিন্তা চেতনা কোথায় প্রকাশিত হবে? একজন কবি হিসাবে অবশ্যই তার কবিতায়। এবং যখনই এই কবিতায় এই ভার্স বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, এবং এই যে ছোঁয়া, এই কবিতার যে জাদুর ছোঁয়ায়, তখন কি হবে? লাইক টু কুইকেন আ নিউ বার্থ, তখন কিন্তু একটা নতুন প্রজন্মের সৃষ্টি হবে, নতুন প্রজন্ম দিশা খুঁজে পাবে। কাজেই এখানে কবি নিজেও ওয়েস্ট উইন্ড হতে চান না, বরং ওয়েস্ট উইন্ডের শক্তিকে তিনি ধারণ করতে চান, এবং এই শক্তিটা কতটুক হবে বা কতটা ফোর্সফুল হবে সেটা কিন্তু বোঝানোর জন্যই কবি প্রথম থেকে ওয়েস্ট উইন্ডের যে শক্তি, সেই শক্তিটাকেই বর্ণনা করে আসছেন। এবং ওই শক্তিটা তিনি বলেছিলেন যে থার্ড কান্টুতে, যে তার ফোর্থ কান্টুতে বলেছিলেন যে আমার চাইল্ডহুডের যে শক্তি, আমার যে আমি যখন শিশু ছিলাম তখন কিন্তু আমার শৈশবে কিন্তু ওই শক্তি আমি অন্তরে ধারণ করতাম, মানে ওই শক্তিটা আমার ছিল, কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম আই হ্যাভ লস্ট মাই পাওয়ার, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লেড। সে কিন্তু তিনি বলেছিলেন যে আমি এখন জীবনের কণ্টকসজ্জায় শায়িত, আমি রক্তাক্ত, তার মানে আই ডোন্ট হ্যাভ এনি পাওয়ার টু চেঞ্জ দ্য ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারকে পরিবর্তন করার মতো ক্ষমতা, শক্তি এই মুহূর্তে আমি ধারণ করছি না, কিন্তু দ্য পাওয়ার ইজ হিডেন ইনসাইড হিম, তার মধ্যে কিন্তু সেই শক্তি এবং সামর্থ্য রয়েছে। দি পোয়েট বিলিভস দ্যাট, অ্যান্ড দ্যাট পাওয়ার উইল বি রিভিলড থ্রু হিজ ভার্সেস, থ্রু হিজ পোয়েমস। হ্যাঁ, এই কবিতার মাধ্যমেই সেই পাওয়ারটাকে তিনি বিকশিত করবেন। এবং এই যে পাওয়ারটা, এই চেতনাটা তিনি, স্পিরিটটা নিয়েছেন কোথা থেকে? ওয়েস্ট উইন্ডের কাছ থেকে। সো দেয়ারফর হিয়ার দ্য পোয়েট ইজ রিভলিউশনারি, হ্যাজ ব্রট অ্যাবাউট রিভলিউশন ইন থট, চিন্তার ক্ষেত্রে তিনি বিপ্লব এনেছেন। হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট এ রিভলিউশনারি চেঞ্জ ইন দ্য সোসাইটি, এবং সমাজেও কিন্তু তিনি একটা বৈপ্লবিক পরিবর্তন তিনি সাধিত করতে চান। দেয়ারফর উই ক্যান সে দ্যাট দি পোয়েট ইজ ফুল অফ রিভলিউশনারি, দি পোয়েম ইজ ফুল অফ রিভলিউশনারি স্পিরিট। এবং এই কবিতাটাও একদম সেই বৈপ্লবিক চিন্তা চেতনায় পরিপূর্ণ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ ফাইন্ড a lot of romantic elements in the poem, এটার মধ্যে আমরা সেই রোমান্টিক এলিমেন্টগুলিও পেলাম, representation of nature in a different way, that is west wind. And we see the mentioning of seasons like autumn, winter, spring and summer, এই চারটা সিজন কি কিন্তু এখানে আমরা দেখেছি। এবং আমরা এখানে দেখেছি যে রোমান্টিক পোয়েট হিসাবে দ্য সেলফ রিভেলেশন অর দ্য পার্সন, দ্যাট সাবজেক্টিভিটি, তার যে ব্যক্তিকে প্রকাশ করার যে ব্যক্তিকে প্রকাশ করার সেটা আমরা দেখেছি। অ্যান্ড অ্যাগেইন উই হ্যাভ ফাউন্ড দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অফ দ্য পোয়েট, কবির যে কল্পনাকে কিন্তু আমরা দেখেছি, বিকজ হি সি ইভেন ইন দ্য you see in the last couple of line that he said a prophecy, he prophesied that a better future will come. That means he is hoping, or he is having imagination for a better future. একটা ভবিষ্যতের কল্পনা কিন্তু এখানে আছে, এবং তার যে ইমাজিনারি পাওয়ার কিন্তু পুরো কবিতা জুড়েই কিন্তু আমরা ফলো করলাম। কাজেই দিস ইজ এ ভেরি মাচ
the romantic poet, very much well celebrated romantic poet in English literature. সরি রোমান্টিক পোয়েম ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যে আমরা এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোমান্টিক কবিতা হিসাবে কিন্তু ওয়েস্ট উইন্ডকে, এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অ্যান ওড, আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি ওড কি। হ্যাঁ, কাজে ডিয়ার স্টুডেন্টস, উই হ্যাভ অলরেডি ডিসকাসড the total poem, and we have gone through each line of the poem, and dear students, hopefully you have understood what the poet wants to tell in this poem. And if you have any question, you can ask me in the comment box, and in my later classes I will start a new thing. And dear students, if you have any special choice, you can suggest me, or you can refer to the text in the comment box. Dear students, hopefully you have enjoyed the lesson so far, and hopefully you will stay connected with me, stay safe and sound. Thank you for watching.